নিজের ল্যাপটপে লাজুর ছবি দেখতেই পুরনো সব কথা মনে পড়ে গেল অনুভবের। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে লাজুকে শুতে বলে, শোন, ওই শহরের বেটা ছেলে বুঝতে পেরেছে তুই সতী সাবিত্রী। তোকে নিয়ে ও কিছুই করতে পারবে না। সেজন্য না ও তোকে ভুলে যাওয়ার ভান করেছে। বুঝতে পেরেছিস লাজু? এখনো সময় আছে। চল, আমার সঙ্গে চল। আমি যে তোকে নিতে এসেছি এটা তো সাত কপালের ভাগ্যিস। বুঝতে পেরেছিস? আমি তোর খেয়াল রাখবো। আমি তোর পাশে আছি। আমার তোর জন্য চিন্তা হয়। চল। তখন লাজু বলে, হ্যাঁ, তুমি তো আমার জন্য অনেক ভাবো, তাই না? সেজন্যই তো ওই টিচার দিদিমণির কথা শুনে শুনে তুমি আমার উপর কম অত্যাচার করেছো, আমাকে মেরেছো, আমার উপর ধমক দিয়েছো, আমার উপর চালাকি করেছো আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। অনেক কিছু করেছো। সেগুলো কি আমি ভুলে গেছি নাকি? তখন সুদেব বলে, শোন লাজু, যা করেছি তোর ভালোর জন্যই করেছি। দেখ, এই শহরের মায়া ত্যাগ করে এখনো সময় আছে, চল। এখানে পাওয়ার না তোর কাছে আর কিচ্ছু নেই। তখন লাজু বলে, শোনো, আমি কি পাবো কি না পাবো সেই চিন্তা না তোমাকে করতে হবে না। আমার বন্ধুরা যদি তোমাকে এখানে দেখে না, আমাকে নিয়ে টানা হেঁচড়া করছো বা আমার চুলের মুঠি ধরছো, তাহলে কিন্তু তোমাকে আস্ত রাখবে না ওরা। তাই তোমাকে আগেভাগে আমি বলে দিচ্ছি, তুমি এখান থেকে চলে যাও। তখন সুদেব বলে, তুই কি আমাকে মার খাওয়াবি নাকি? তখন লাজু বলে, তোমাকে আমি সাবধান করে দিলাম। জীবনে কম চালাকি তো আর করলে না। তখন সুদেব বলে, তাহলে যে তুই আমাকে বলেছিলি যে সপ্তাহে সপ্তাহে তুই বাড়ি যাবি আমার সঙ্গে? তখন লাজু বলে, সেটা না অনেক আগের কথা। তখন তুমি অন্যরকম ছিলে। তখন তুমি তোমার টিচার দিদির কথায় এরকম ভাবে নাচতে না। এখন তুমি অন্যরকম হয়ে গেছো। তাই লাজুও অন্যরকম হয়ে গেছে। তাই বেশি বাড়াবাড়ি না করে না, তোমার কথা শেষ হয়ে গেলে তুমি বলো, আমিও চলে যাচ্ছি, তুমি তোমার রাস্তায় চলে যাও। তোমার বাবা-মা তোমার জন্য অপেক্ষা করছে। এই বলেই লাজু সেখান থেকে বেরিয়ে চলে যায়। সুদেব তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে ঠাম্মি জেঠুকে বলে, আমি না লাজুকে আসতে বলেছি রে বড় খোকা। তখন জেঠু বলে, মা আমি জানি, আমি যেটা ভাবছি তুমিও ভাবছো। কিন্তু কিন্তু আমাদের কৃষ্ণ কেমন করে লাজুকে ভুলে গেল সেটাই তো বুঝতে পারছি না। এখন যদি লাজু আমাদের কৃষ্ণের পাশে থাকতো না, কৃষ্ণ আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যেত। কিন্তু সেটা তো এখন আর সম্ভব নয়। আমাদের কৃষ্ণ শুধুমাত্র লাজুকে কি করে ভুলে গেল? ও সবার কথা মনে আছে, সবকিছু মনে আছে, এমনকি ল্যাপটপের পাসওয়ার্ডটা পর্যন্ত ও মনে করতে পারলো। কিন্তু ও লাজুর কথা মনে করতে পারলো না। আমি না অবাক হয়ে যাচ্ছি মা। তখন জেঠিমণি বলে, কিন্তু মা, লাজুকে দেখলেও তো আমাদের কৃষ্ণ রেগে যাচ্ছে। তাহলে? তখন ঠাম্মি বলে, দেখো বৌমা, লাজুর তো ওর কথা মনে পড়ে, তাই না? ওর জন্য কষ্ট পায়। তার জন্যই লাজুকে আমি আসতে বলেছি। লাজুর সঙ্গে আমি দেখা করব, আমি কথা বলবো। আমার ওখানেই থাকবে। আর তারপরেই সুযোগ বুঝে না হয় কৃষ্ণের ঘরে ওকে নিয়ে যাব, কৃষ্ণকে দেখাবো। তখন জেঠিমা বলে, আমি জানি লাজুর খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের কৃষ্ণ তো মনে করতে পারছে না। সময়ের সঙ্গে সঙ্গে হয়তোবা সবই ঠিক হবে, কিংবা এটাই হয়তোবা ওদের ভবিতব্য ছিল। তখন ঠাম্মি বলে, কিন্তু বৌমা, যদি পরে আমাদের কৃষ্ণের সবকিছু মনে পড়ে যায়, তখন তখন কি হবে? তখন জেঠু বলে, মা, সেটাই তো বুঝতে পারছি না। কি যে চাইছে উপরওয়ালা, সেটা উপরওয়ালাই ভালো জানে। অন্যদিকে অনুভবের মা কষ্ট পাচ্ছে। তখন অনুভবের বাবা আসে। আর এসেই বলে, কি হলো শ্রী, তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন? তখন অনুভবের মা বলে, দেখো না, আমাদের কৃষ্ণের কি অবস্থা হলো। ছেলেটা কিছু মনে করতে পারছে না। তখন অনুভবের বাবা বলে, সবকিছু দেখবে ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না। এগুলো নিয়ে না আর ভেবো না। বনলতা তো আছে, দেখছে তো। দেখবে আস্তে আস্তে আমাদের কৃষ্ণ আবার আগের মতো হয়ে যাবে। তখন অনুভবের মা বলে, কিন্তু আমার তো ভয় করছে অন্য। যদি সবকিছু মনে পড়ে যায়, লাজুর কথা কবে মনে পড়বে বলো তো? স্মৃতি যদি ফিরে আসে, তখন কি হবে কে জানে ওদের সম্পর্কটা। তখন অনুভবের বাবা বলে, তুমি এই নিয়ে ভেবো না। ওইদিকে বাড়িতে কলিং বেল বেজে ওঠে। তখনই অনুভব বসে আছে আর বনলতা ঘুমোচ্ছে। তখন অনুভব বলে, এই সময় আবার কে এলো? কলিং বেল বেজে উঠলো। আবার কি আমাকে কেউ দেখতে এলো? না, না, বাড়ির সবাইকে বলে দিতে হবে। আমাকে দেখতে এলে যেন কেউ আমার কাছে কাউকে না না নিয়ে আসে। আমি কাউকে চিনতে পারি না। ভালো লাগে না, অস্বস্তি লাগে। আচ্ছা, আমার না কিছুই ভালো লাগছে না। বাড়ির সবার কথাই তো আস্তে আস্তে আমার মনে পড়ছে। সবার সঙ্গে কাটানো সময়। আমরা কত আনন্দ করতাম। ঠাম্মির ঘরে আমি মাঝে মাঝে গিয়ে ঘুমোতাম। অনুর সঙ্গে বড়দা আর আমি কত লেগে থাকতাম। সবকিছুই মনে পড়ে। কিন্তু বনলতার সঙ্গে কেন আমার কোনো ভালো মুহূর্ত মনে পড়ে না? আচ্ছা, বনলতার সঙ্গে আমার বিয়েটাই বা কবে হলো? বনলতাকে কি আমি জিজ্ঞাসা করব? ও কি কিছু মন খারাপ করবে? না, না, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করব? আচ্ছা, এখন কে এলো?
ওই মেয়েটা আসেনি তো আবার? কি যেন নাম? লাজবন্তী। ওই মেয়েটাকে দেখলে আমার এত অস্বস্তি হয় কেন? আর সবাই বলছিল ওর জন্যই নাকি আমার জীবন বেঁচেছে। ঔষধ পাল্টে দিয়েছে। কি করে হতে পারে এটা? আমি না কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, এই লাজুকে দেখলে আমার এত রাগ হয় কেন? আর লাজু এখানেই বা আসবে কি করে? তাহলে কি ও আমাদের সবার পরিচিত? তাহলে ওকে আমি কেন মনে করতে পারছি না? আর লাজু কি তাহলে আমার স্মৃতির গুরুত্বপূর্ণ একটা অংশ? এদিকে বনলতা আমাকে ছুলে কেমন যেন আমার অস্বস্তি হয়। মনে হয় যেন বনলতার সঙ্গে আমার কোনো রকম কোনো অ্যাটাচমেন্ট ছিল না। আমার এরকম কেন মনে হচ্ছে? আমার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না আমার? আমি কি গিয়ে দেখবো কে এসেছে? আর ওই মেয়েটা হলেই বা মেয়েটাকে আমি কেনই বা দেখতে যাব? আমি তো ওকে সহ্য করতে পারি না। কিন্তু কেন আমার যেতে ইচ্ছে করছে? আমি তো কিছু বুঝতে পারছি না। এই কথাগুলি ভাবতে থাকে অনুভব। তারপরে বনলতাকে সরিয়েই অনুভব অনুভব উঠে আসে। অন্যদিকে লাজু ঠাম্মিকে এসে জড়িয়ে ধরে। তখন ঠাম্মি বলে, "এই তো আমার দিদিভাই। তুই আমার সবথেকে ভালো দিদিভাই। সেজন্য তো আমি বলা মাত্রই তুই এসে চলে এসেছিস।" তখন লাজু বলে, "ঠাম্মি, তুমি বলেছ আর আমি না আসতে পারি বলো? কিন্তু তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম। এখন না আমি চলে যাই ঠাম্মি।" তখন ঠাম্মি বলে, "আসতে না আসতেই তুই চলে যেতে চাইছিস কেন লাজু? তুই বস। তোর সঙ্গে আমি কথা বলছি, গল্প করছি। একটু বসে যা না।" তারপরে লাজু আর ঠাম্মি অনেক গল্প করতে থাকে। লাজুর সেই পুরোনো কথাগুলোই ঠাম্মি বলতে থাকে আর বলে, "তুমিও কিন্তু খুব জিদি ছিলে।" তারপরে এই নিয়ে হাসাহাসি করতে থাকে। তখন লাজু বলে, "ঠাম্মি দেখো, এইভাবেই তো নাচ করেছিলাম বলো?" তখন এই বলে নাচতে থাকলেই তখনই অনুভব দরজার সামনে এসে দাঁড়ায়। তখন লাজু অনুভবকে দেখেই পুরো অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে অনুভব প্রচন্ড রেগে যায় লাজুর উপর। ওইদিকে ঠাম্মি এসে বলে, "দাদু ভাই, আমি ওকে আমার কাছে আসতে বলেছিলাম। আমার ওর সঙ্গে কথা আছে। সেজন্য তুমি ওকে কিছু বলো না।" তখনই অনুভব প্রচন্ড রেগে গিয়ে বলে, "ঠাম্মি, তোমার ওর সঙ্গে কিসের কথা? এই মেয়েটা এই বাড়িতে কেন এসেছে? ওকে আমি আসতে বারণ করেছি না? ও হসপিটালে বারবার করে আমার আমার ওখানে আসতো। কেন? ২ বাড়িতে ওকে আমি চরম অপমান করেছি। তারপরেও এখানে কেন এসেছে? কেন এসেছে বলো?" তখন ঠাম্মি বলে, "দাদু ভাই, তোমার জন্য উত্তেজনা ভালো না। এরকম করো না।" তখনই অনুভব লাজুর দিকে এগিয়ে যায় আর বলে, "আপনি কেন আসেন? আপনাকে আসতে বারণ করেছি না? আপনি আর কোনদিনও আমার সামনেও আসবেন না। বুঝতে পেরেছেন? আপনাকে আমি একদম সহ্য করতে পারি না। আর দেখছেন না আমি বিবাহিত? একজন বিবাহিত পুরুষের দিকে হাত বাড়াতে লজ্জা করছে না আপনার? নাকি আপনার চরিত্রই ভালো নয়? আপনি না একজন দুশ্চরিত্রা।" তখন ঠাম্মি চমকে যায় আর বলে, "দাদু ভাই এরকম বলে না। এরকম বলো না তুমি। মেয়েটাকে কেন অপমান করছো? বললাম তো, তোমার ওখানে তো ও যায়নি। আমি ওকে ডেকে এনেছি। আমার ওর সঙ্গে কথা ছিল।" তখন অনুভব বলে, "কেন ঠাম্মি? ওর সঙ্গে তোমার কিসের কথা? ওর সঙ্গে কারো কথা থাকতে পারে না। ও আমার আশেপাশে আসবে না। আমাদের বাড়িতে কক্ষনোই আসবে না তুমি। বুঝতে পেরেছো? যান এখান থেকে যান।" তখন লাজু বলে, "আমি চলে যাচ্ছি।" তখন অনুভব বলে, "আর কোনদিনও আসবেন না।" "চলে যাচ্ছেন মানে?" তখন অনুভব বলে, "আপনি নাকি আমার জীবন বাঁচিয়েছেন। কি করে? উনি কি ডাক্তার? না উনি নার্স? কিছুই তো না।" তখন ঠাম্মি বলে, "আসলে দাদুভাই, ও তোমার জন্য পুজোর ফুল নিয়ে এসেছিল। ওর এই নিষ্ঠার জন্য, নিষ্ঠা ভরা প্রার্থনার জন্যই তুমি বেঁচে উঠেছ। এটাই আমরা মনে করছি।" তখনই অনুভব বলে, "কি বলছো ঠাম্মি এগুলো? এগুলো কি কেউ বিশ্বাস করে নাকি? আচ্ছা ভাবলাম, কিন্তু ও এখানে কেন এসেছে? ও এখানে আর আসবে না।" তখনই অনুপমার মা চলে আসে আর এসেই বলে, "কৃষ্ণ, কি হয়েছে? তুই চিৎকার করছিস কেন? তোর চিৎকার আমি ওই ঘর থেকে শুনতে পাচ্ছি। আর লাজু, তুমি এখানে কেন?" তখন ঠাম্মি বলে, "আসলে বৌমা লাজুকে আমি আসতে বলেছি। লাজু আর আমি কথা বলছিলাম। তখনই দাদুভাই এসে রেগে গেল।" তখন অনুভবের মা বলে, "কৃষ্ণ, চল, তোকে আমি ঘরে শুইয়ে দিয়ে আসি। তোর এভাবে চিৎকার করা একদম ঠিক হচ্ছে না।" তখনই অনুভব বলে, "মা, তুমিও সেই একই কথা বলছো? এই মেয়েটা এখনো কেন যাচ্ছে না? ও সবার ঝামেলা দেখছে দাঁড়িয়ে, দাঁড়িয়ে। তাই তো? মজা পাচ্ছে?" তখনই সেখানে বনলতা চলে আসে আর এসে বলে, "অনুভব, তুমি এখানে কি করছো?" তখনই অনুভবের মা বলে, "এ কি বনলতা? ও একা, একা এখানে কি করে চলে এলো? তুমি কি করছিলে? তুমি না বলেছিলে তুমি নাকি অনুভবের সবসময় খেয়াল রাখবে?" তখন বনলতা বলে, "আন্টি আমার চোখটা লেগে গিয়েছিল। একটু ঘুমিয়ে পড়েছিলাম। হসপিটালে ১০ দিন একটানা ঘুমোইনি, সেজন্য। কিন্তু লাজু, তুই এখানে কি করছিস? তোকে না এখানে আসতে বারণ করেছি?" তখন অনুভব বলে, "এখনো দাঁড়িয়ে আছে। লজ্জা করছে না, না? আপনার একদম লজ্জা নেই? এত অপমান করছি, এত বলছি, তারপরেও আসছেন না? শুনুন, এই বাড়িতে কোনোদিনও কেউ আসতে বললেও আপনি আসবেন না। আপনাকে যেন আমার চোখের সামনে আর দেখতে না পাই।" তখনই লাজু ব্যাগটা নিয়ে বলে, "আমি আর আসবো না। আমি চলে যাচ্ছি।" তখন অনুভব বলে, "হ্যাঁ, হ্যাঁ, চলে যান, চলে যান। আপনাকে আমি চোখের সামনে একদম দেখতে চাই না।"
তখন এই কথা বলে লাজও সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে অনুভব রাতভর ঘুমোতে পারে না। মনে মনে ভাবে, কি ব্যাপার? আমি কি লাজবন্তীকে চিনতাম? আমার কেন এরকম অস্বস্তি হচ্ছে? মেয়েটাকে এত অপমানই বা কেন করলাম? তখনই নিজের ল্যাপটপটা নিয়ে নেয় আর বনলতার সঙ্গে বিয়ের ছবিগুলো দেখতে পায়। আর তখনই লাজু ছবি দেখে অনুভবের মাথায় যন্ত্রণা করতে থাকে। তখন অনুভব যন্ত্রণায় কেমন করতে থাকে। অন্যদিকে লাজু পড়তে বসে মনে মনে বলে, না না, ও যদি আমার কথা মনে পড়েও যায়, তারপরেও আমাকে ডাকলেও আমি আর কখনোই ওর কাছে যাব না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।